তো তাহলে শক্তি কি বা এনার্জিটা কি? আমরা সাধারণত জানি যে কাজ করার সামর্থ্যকে শক্তি বলা হয়। কাজ করার সামর্থ্যকে শক্তি বলা হয়। শক্তির একক জুল। শক্তির একক জুল, এইটুকু আমরা জানি। আর শক্তির রূপ যদি বলি আমরা, শক্তির মোট রূপ আছে 9টি। শক্তির মোট রূপ 9টি। তো এই 9টা শুধু জানলেই হবে। আর যেমন তাপ শক্তি, আলোক শক্তি, বিদ্যুৎ শক্তি, চুম্বক শক্তি, নিউক্লিয় শক্তি, এরকম শক্তি রূপ আছে 9টা। শক্তির সৃষ্টি বা বিনাশ নেই। এই যে সৃষ্টি বা বিনাশ করতে পারবেন না, সৃষ্টি বা বিনাশ কোনোটাই হবে না, সৃষ্টি বা বিনাশ নেই। এই নীতিটাকে বলে শক্তির অবিনশ্বর নীতি। শক্তির অবিনশ্বর নীতি মানে শক্তির সৃষ্টি বা বিনাশ নেই, শুধুমাত্র শক্তি এক রূপ থেকে আরেকটা রূপে রূপান্তরিত হতে পারে মাত্র। তো এই যে রূপান্তর, এই রূপান্তরগুলো আমাদের লাগবে। শক্তির অবিনশ্বর নীতি থেকেও আসবে না। শক্তির অবিনশ্বর নীতি আমরা যেটা আমরা বিদ্যুৎ শক্তি যেটা আমরা ব্যবহার করছি এখন লাইট জ্বালানোর জন্য বা ফ্যান বা এসির জন্য, দেখেন বিদ্যুৎটা এসে তাপ আলোক শক্তিতে রূপান্তর হয়ে যাচ্ছে লাইটের ক্ষেত্রে। তেমনি ফ্যানের ক্ষেত্রে যান্ত্রিক শক্তি, তাপ শক্তি, এগুলোতে রূপান্তর হচ্ছে বিদ্যুৎটাকে ক্ষয় করে। আবার বিদ্যুৎ কোথায় পাইছেন যদি আপনি একটু দেখেন, তাহলে আমরা তাপ বিদ্যুৎ কেন্দ্র যদি যাই, যেমন কয়লা চালিত বিদ্যুৎ কেন্দ্র, সেখানে কয়লা পোড়ায়া বিদ্যুৎ তৈরি করা হয়েছে। তো এরকমভাবে গ্যাস ইত্যাদি ইত্যাদি বিভিন্নভাবে বিভিন্ন শক্তি রূপ আমরা পেয়ে থাকি। তো এই যে রূপান্তর থেকে কোশ্চেন অবশ্যই আসে। আমরা রূপান্তরগুলো একটু দেখি একটা একটা করে। আপনারা একটু কমেন্ট করবেন, পরে আনসার দেওয়ার চেষ্টা করব যে কে কি করতেছেন বা কার কি আনসার হচ্ছে। আচ্ছা, এতগুলো কলাম লাগবে না, সরাসরি আমরা এই যন্ত্রের নাম লিখব। আর এই যন্ত্রের ইনপুটটা কি, এবং এই যন্ত্র থেকে আমরা কি আউটপুট পাই, তার মানে কোন শক্তি দিচ্ছি এবং কোন শক্তি পাচ্ছি। যেমন বৈদ্যুতিক বাতি। বৈদ্যুতিক কথাটা আপনি লিখে নিয়েন, আমি সরাসরি বাতি দিলাম। আবার কুপি বা সলিতা এরকম মনে করেন না, ঠিক আছে? বা মশাল, এটাও একটা বাতি, হ্যাঁ? তো সেটা আলাদা হবে, এটা বৈদ্যুতিক বাতির ক্ষেত্রে বললাম। তাহলে এখানে ইনপুট হিসাবে আমরা কি দিব? বিদ্যুৎ। আমরা বিদ্যুৎ দেব। তাহলে বিদ্যুতের বাতি থেকে আমরা কি পাবো? বৈদ্যুতিক বাতি থেকে আমরা পাবো প্রথমে তাপ, তাপ, তারপর আলো। তার মানে যদি পরীক্ষায় প্লাস দিয়ে আসে তাহলে তো ভালো, যে আমরা বৈদ্যুতিক বাতি থেকে ইনপুট বিদ্যুৎ দিই আর পাই কি আউটপুট, কি গেইন করি, কোন শক্তি থেকে কোন শক্তি। তাহলে বিদ্যুৎ থেকে তাপ ও আলোক শক্তিতে রূপান্তর করে। তো প্লাস দিয়ে দিলে খুব ভালো হয়। কিন্তু এখন প্লাস না দিয়ে দিলে যদি এরকম দুটো অপশান বানাই, ক এবং খ, দুটো অপশান বানাই যে আলো তাপ কোনটি, তার মানে আমাদেরকে আনসার বলতে হবে তাপ। এটা উত্তর হবে, তাপ আগে উত্তর হবে। হ্যাঁ, তাপ আগে, তারপরে আলো আসবে। ওকে। তারপরে বৈদ্যুতিক মোটর। বৈদ্যুতিক মোটর, মোটরে আমরা কি দিব? মোটরেও আমরা বিদ্যুৎ দিব। বিদ্যুৎ থেকে আমরা কি পাবো? যান্ত্রিক, যান্ত্রিক বা ঘূর্ণন, যান্ত্রিক বা ঘূর্ণন। তো বৈদ্যুতিক মোটর অথবা যদি বলেন ফ্যান, তাও হবে, একই জিনিস। হ্যাঁ, বৈদ্যুতিক মোটর বা ফ্যান একই জিনিস। তো এরপরে আমরা যাই মাইক্রোফোন, একটু চেঞ্জ করে দিলাম, মাইক্রোফোন। তো মাইক্রোফোনের ক্ষেত্রে কি হবে? আমার এখানে যেটা আছে এটা দেখতেছেন, এটা একটা মাইক্রোফোন। এখানে আমরা শব্দটাকে দিচ্ছি, আর এটা ওয়্যারলেস মাধ্যমে বিদ্যুৎ তরঙ্গ আকারে যাচ্ছে বা বৈদ্যুতিক তরঙ্গ আকারে যাচ্ছে, যে ওখানে আবার শব্দ শক্তিতে রূপান্তর হচ্ছে। তাহলে আমাদের মুখ থেকে বের হচ্ছে শব্দ, আর সেটা যাচ্ছে কি হিসাবে? বৈদ্যুতিক তরঙ্গ আকারে বা বিদ্যুৎ হিসাবে। এরপরে কোথায় যাবে? লাউড স্পিকার বা স্পিকারে। স্পিকার, স্পিকারে আমরা কোন শক্তি দিব? স্পিকারে দিব শব্দ, সরি, স্পিকারে দিব আমরা বিদ্যুৎ, বিদ্যুৎ আর পাবো শব্দ। এই রূপান্তরগুলো অনেক পরীক্ষায় আপনি দেখবেন যে লাউড স্পিকার কোন শক্তি থেকে কোন শক্তিতে রূপান্তর করে, লাউড স্পিকার কোন শক্তি থেকে কোন শক্তিতে রূপান্তর করে।
আপনারা টারবাইন দেখেছেন, জলবিদ্যুৎ প্রকল্পেও এটা ব্যবহার করা হয়, অথবা উইন্ডমিল যেটা বায়ু দিয়ে বিদ্যুৎ তৈরি করে, সেটা দেখবেন বায়ু প্রবাহ দিয়ে ঘূর্ণন গতিটাকে কাজে লাগায়। তো এই টারবাইন বা এখানে জলের প্রবাহ, যেমন সমুদ্রের ঢেউ বা নদীর স্রোত, এগুলোকে ব্যবহার করা হয় করে এটাকে ঘোরায়। তাহলে এখানে যেটা আমরা দিই, তাহলে কি কি দিতে পারি টারবাইনে বা উইন্ডমিলে? বায়ু শক্তি দিতে পারি, বা সমুদ্রের বা নদীর ঢেউ, নদীর বা সমুদ্রের ঢেউ, অথবা আমরা বলতে পারি বাষ্প। আমরা যখন কয়লা চালিত বিদ্যুৎ বা গ্যাস চালিত বিদ্যুৎ কেন্দ্রের মূল মেকানিজমগুলো দেখব, তখন দেখব এখান থেকে একটা স্ট্রিমিং তৈরি হয় বা বাষ্প তৈরি হয়। এই বাষ্পটাকে দিয়ে টারবাইন ঘোরানো হয়। যেমন আমরা পারমাণবিক বিদ্যুৎ যেটা দেখব, সেখানে আমরা এটা দেখব। তো এখান থেকে আমরা কি পাবো? তাহলে টারবাইনে আমরা বায়ু শক্তি বা নদীর ঢেউ বা বাষ্প যখন দিব, তখন আমরা এখানে আউটপুট গেইন করব ঘূর্ণন, ঘূর্ণন বা যান্ত্রিক, ঘূর্ণন বা যান্ত্রিক। তো এই ঘূর্ণন যান্ত্রিকটা আবার কোথায় যাবে? যাবে টারবাইনে, সরি টারবাইন তো লিখলাম, জেনারেটর। তো জেনারেটরে কি হয়? জেনারেটরে আমাদের এই ঘূর্ণন গতিটাকে দেওয়া হয়। ঘূর্ণন, এটা কিভাবে কাজ করে দেখাচ্ছি। ঘূর্ণন বা যান্ত্রিক, আর এইখান থেকে আমরা পাবো বিদ্যুৎ, বিদ্যুৎ শক্তি। সবগুলো দেখে আমরা এটা দেখব কিভাবে হয়। আচ্ছা, কয়লাও কিন্তু একটা যন্ত্র, হ্যাঁ। তো আমরা অনেক সময় মনে করি কয়লা কি একটা যন্ত্র? হ্যাঁ, অবশ্যই কয়লা একটা যন্ত্র। কয়লা মূলত কার্বন দিয়ে, রাসায়নিক উপাদান দিয়ে তৈরি। এর মূল উপাদান হচ্ছে কার্বন। কার্বনের পরিমাণ যত বেশি থাকবে, তাপ তত বেশি তৈরি হবে। কার্বনের উপর ভিত্তি করে কয়লাকে বিভিন্নভাবে ভাগ করা যায়। তো এখানে এই যে কয়লায় যে কার্বন আছে, কার্বনটা হচ্ছে রাসায়নিক শক্তি, রাসায়নিক শক্তি, রাসায়নিক শক্তি। এই রাসায়নিক শক্তি থেকে আমরা পাবো পোড়ালে তাপ শক্তি, তাপ প্লাস আলো, এইগুলো আমরা পাবো, হ্যাঁ, পোড়ানোর পরে। এখন আসেন আমাদের ছোট্ট যে ব্যাটারি বা ড্রাই সেল ব্যাটারি বলি, পেন্সিল ব্যাটারি, ঘড়িতে যেটা ব্যবহার করি আমরা, ড্রাই সেল ব্যাটারি। তো ড্রাই সেল ব্যাটারিতে কি শক্তি থাকে? ড্রাই সেলেও রাসায়নিক উপাদান থাকে, বিভিন্ন রাসায়নিক উপাদান। আর এই রাসায়নিক উপাদান থেকে, ড্রাই সেল থেকে আমরা যেটা পাবো সেটা হচ্ছে বিদ্যুৎ। আর এই বিদ্যুতের নাম হচ্ছে ডিসি বিদ্যুৎ। আর ড্রাই সেলে বিদ্যুতের পরিমাণ 1.5 ভোল্ট ডিসি। এটা একটু মনে রাখবেন, 1.5 ভোল্ট ডিসি বিদ্যুৎ। তো এই হচ্ছে আমাদের শক্তির বিভিন্ন রূপান্তর। এরকমভাবে যদি আপনাদেরকে কোনো শক্তি থেকে কোনো শক্তির বা কোনো মেকানিজমের কথা বলা হয়, তাহলে আপনারা আশা করি পারবেন। তো এখানে মোটামুটি যেগুলো পরীক্ষায় আসে প্রায় সবগুলোই আপনাদের বলা হয়েছে। এখন আসেন আমরা এই আমাদের যে বিদ্যুৎ, পারমাণবিক বিদ্যুৎ তৈরি হচ্ছে, এটা কিভাবে, বা নদীর ঢেউটাকে কিভাবে কাজে লাগানো হয়। তার আগে একটু দেখেন জলবিদ্যুৎ প্রকল্প। আমরা জানি জলটাকে এভাবে বেঁধে বেঁধে রাখা হয়। জলটাকে বেঁধে রাখলে এখানে জলগুলো জমতে 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 একটা শক্তি জমা হতে থাকে। এটাকে বলে স্থির বা বিভব শক্তি, স্থির বা বিভব শক্তি। আটকে আছে। তো এখন এই যে আটকে থাকা শক্তি বা বিভব শক্তিটা পরে আমরা একটা সুড়ঙ্গ পথে চালনা করে একটা গতিতে রূপান্তর করি। তার মানে দেখেন, অনেক পানি যখন এখানে জমা আছে, একটা ছিদ্র পথে সে প্রবল বেগে যেতে থাকবে। আর এই জায়গায় আমরা টারবাইনের পাখাটাকে রেখে দিই। এই টারবাইনের পাখা দিয়ে যখন পানিটা যাবে, তখন টারবাইনকে ঘোরাবে, টারবাইন ঘূর্ণন গতি প্রাপ্ত হবে, ঘুরে পানি আরেক দিক দিয়ে চেম্বার দিয়ে বের হয়ে চলে যাবে, সমস্যা নেই। এই পাশ দিয়ে টারবাইন দিয়ে বের হবে কি? ঘূর্ণন গতি। তো এই ঘূর্ণন গতিটাকে কাজে লাগে একটা জেনারেটর কি তৈরি করবে? বিদ্যুৎ তৈরি করবে, ঠিক আছে। এখানে যখন ঢুকবে ঘূর্ণন, আর এই দিক দিয়ে বের হয়ে যাবে বিদ্যুৎ। আর এই বিদ্যুৎ দূর দূরান্তে প্রেরণ করার জন্য আমাদের যে ট্রান্সফরমার আছে, এই ট্রান্সফরমার আমরা সবাই জানি,
এখানে একটা স্টেপ আপ ট্রান্সফরমার থাকে, স্টেপ আপ ট্রান্সফরমার বা উচ্চ ধাপী ট্রান্সফরমার। তো এ কি করে, লো ভোল্টেজকে হাই ভোল্টেজে প্রেরণ করে, এতে বিদ্যুতের অপচয় কম হয়। একটা কোশ্চেন খুব আসে যে দূর দূরান্তে আমরা যে বিদ্যুৎ হাই ভোল্টেজে প্রেরণ করি এর কারণ কি। আমরা শুনে থাকবো 20,000 ভোল্ট, 10,000 ভোল্ট, 30,000, 1,00,000 ভোল্টের বিদ্যুৎ যায়। তো ভোল্টেজ বাড়ালে কি হবে, তো ভোল্টেজ আর বিদ্যুতের সাথে সম্পর্ক এরকম, ঠিক আছে। ভোল্টেজ বাড়লে বিদ্যুৎ বাড়বে, এটা হচ্ছে ভোল্টেজ, এটা হচ্ছে বিদ্যুৎ। তাহলে ভোল্টেজ বাড়লে বিদ্যুৎ বাড়ে, সমানুপাতিক সম্পর্ক। একটা কথা এটা সহজে বুঝবেন, ধরেন আপনাদেরকে কোনো একটা বাজারে যে ঘোষণা দেওয়া হলো, আর্মিরা ঘোষণা দিচ্ছে যে এই বাজার ছেড়ে চলে যান, 1 ঘন্টার মধ্যে চলে যান। আপনারা কি ওভাবে যাবেন? তাড়াহুড়ো করবেন না, আস্তে ধীরে যাওয়া শুরু করবেন। এখন যদি তারা ওই ঘোষণা দেওয়ার সাথে সাথে লাঠি চার্জ শুরু করে, লাঠি দিয়ে মার শুরু করে, দেখবেন আপনাদের দৌড়াদৌড়ি, জুতা স্যান্ডেল কোথায় আছে এটা খেয়াল থাকবে না, এগুলো ফেলায় রেখে চলে যাবেন। এই যে লাঠি চার্জ, এটা হচ্ছে ভোল্টেজ। ভোল্টেজ যত বাড়বে তত ইলেকট্রনের ছোটাছুটিটা বাড়বে, অর্থাৎ বিদ্যুৎ প্রবাহটা বাড়বে, মানে আপনাদের ছোটাছুটি বেড়ে যাবে। এটা হচ্ছে ভোল্টেজের ব্যাপার, ঠিক আছে। তো ভোল্টেজ বাড়লে বিদ্যুতের অপচয় কম হয়, এটা মনে রাখলেই হচ্ছে। এখন আসেন এই টারবাইনটাকে আরেকটা জায়গায় কাজে লাগানো হয়। তো এটা কিভাবে, এই সবগুলো লাগবে, রিটেন পরীক্ষাতেও কাজে লাগবে, ঠিক আছে। আপনি যে কোনো পরীক্ষায় দেন, রিটেন পরীক্ষাতেও এটা লাগবে, শুধু প্রিলি না। একবারে প্রস্তুতি নিতে হবে, রিটেনের প্রত্যেকটা টপিক প্রিলিতে গুরুত্বপূর্ণ এবং কোশ্চেন আসে। তো এখন আসেন আমাদের যে পারমাণবিক বিদ্যুৎ রূপপুরে হচ্ছে, তাই না, পারমাণবিক বিদ্যুৎ, তো এই পারমাণবিক, যেহেতু আমরা শক্তিতে আছি, শক্তি বললে আমরা পারমাণবিক বিদ্যুৎও খুবই গুরুত্বপূর্ণ, যেহেতু আমাদের দেশে আছে। এখানে একটা রিঅ্যাক্টর আছে, রিঅ্যাক্টর। তো রিঅ্যাক্টর হচ্ছে চুল্লি, রিঅ্যাক্টর বা চুল্লি, রিঅ্যাক্টর বা চুল্লি। এই চুল্লিতে মানে চুলা, এক কথায় চুলা। আমরা চুলাতে কি দিই, কাঠ খড় ইত্যাদি দিই, মানে জ্বালানি দিই, এগুলোকে পুরা তাপ তৈরি করে রান্না বান্না ইত্যাদি করি। তেমনি এই রিঅ্যাক্টর বা চুল্লির ভিতরে ইউরেনিয়াম ব্যবহার করা হয়। এই ইউরেনিয়ামে নিউটন দিয়ে আঘাত করলে ভেঙে দুইটা হয়। এই ভেঙে দুইটা যখন হয়ে গেল, বেরিয়াম এবং কিপ্টন পরমাণু, আর একটা লাইভে বলেছিলাম। তো এখানে বেরিয়াম কিপ্টন এর সাথে আরো 3টা নিউটন রিলিজ হয়। তার মানে এখানে কিছু তাপ সৃষ্টি হয়, কারণ ইউরেনিয়াম থেকে বেরিয়াম এবং কিপ্টন যখন তৈরি হচ্ছে তখন কিছুটা ভর হারায়। এই হারানো ভর তাপ শক্তির সমান। এই হারানো ভর তাপ শক্তির সমান, এই ভর এবং তাপ শক্তি দুটা ইকুয়াল, এই কথা বলেছিলেন আইনস্টাইন, ইকুয়াল এম সি স্কোয়ার। এই সূত্রের মাধ্যমে এখানে এই বিক্রিয়া কাজ করে, ফিশন ভেঙে যাওয়া বা বিভাজন হওয়া। তো এখানে তাপ তৈরি হয়, সেই তাপটা যে আমাদের একটা জায়গা আছে যেটাকে বলে হিট এক্সচেঞ্জার, হিট এক্সচেঞ্জার। এই জায়গায় মূলত পানি আছে, এইখানে যখন হিটটাকে ছেড়ে দেওয়া হয়, এই হিটটা এই পানিতে গেলে, তরল পদার্থে যখন যাবে তখন স্টিমিং হবে, বাষ্প তৈরি হবে। বাষ্প হলে তখন সুড়ঙ্গ পথে এটা চালনা করা হয় একটা টারবাইনের মধ্যে। টারবাইনের এইখানে যেই পাখাটা আছে, পাখাটা ঘোরাবে, ঘোরালে দেন এখান থেকে একটা গতি পাবেন, অর্থাৎ যান্ত্রিক শক্তি পাবেন। এই যান্ত্রিক বা ঘূর্ণন শক্তি জেনারেটরে কাজ করে, সেম ওয়েতে বিদ্যুৎ তৈরি করে। তার মানে এখানে বাষ্পটাকে কাজে লাগাচ্ছে। আর বাষ্প কাজে লাগানোর পরে যখন এখান থেকে এই পানিগুলো বের হয়, ঠান্ডা হয়ে বের হয়ে যায়, নিচে যে একটা চেম্বারে জমা হয়। আপনারা দেখবেন এরকম বড় বড় টাওয়ার আছে, বড় বড় টাওয়ার আপনারা দেখেছেন মনে হয়, যারা দেখেন নাই ওরকম ভাবে ছবিতে দেখে থাকবেন যে এর উপরে বড় বড় টাওয়ার আছে। এগুলো হচ্ছে কুলিং সিস্টেম, এগুলো হচ্ছে কুলিং সিস্টেম। এর কাজ এই যে এই টারবাইন থেকে যে পানিটা আসতেছে সেটা আস্তে আস্তে ঠান্ডা করা। এইখানে ঠান্ডা করতে গেলে এখানে একটা বাষ্প তৈরি হয়। এই বাষ্পর যে পরিমাণ,
এখন তো ক্রিয়েটিভ কোশ্চেন হচ্ছে। এবার যে রিটার্নের কোশ্চেনগুলো বিসিএস এর যদি কেউ দেন, দেখবেন যে সব ক্রিয়েটিভ কোশ্চেন, মুখস্থ করে কোনো লাভ নাই, এরকম একটা অবস্থা। ঠিক আছে, তো এখান থেকে বাষ্প বা স্টিম তৈরি হচ্ছে, বাষ্প তৈরি হচ্ছে। তো এই বাষ্পগুলো আমাদের পরিবেশে কতটুকু ক্ষতি করে। তো আমরা এই যে পারমাণবিক বিদ্যুৎ, আপনাকে যদি বলা হয় পারমাণবিক বিদ্যুৎ এবং কয়লা বা গ্যাস চালিত বিদ্যুতের মধ্যে পার্থক্য কি, কয়লা বা গ্যাস চালিত বিদ্যুতের মধ্যে পার্থক্য কি, এই দুইটা আমরা কেন পারমাণবিক বিদ্যুৎ ব্যবহার করব বা করব না, এটার কারণ কি? কারণটা হচ্ছে একটাই, কয়লা বা গ্যাস পোড়ালে আমরা যেই গ্রিন হাউস গ্যাস পাই, গ্রিন হাউস গ্যাস, তো এই গ্রিন হাউস গ্যাসটা আমরা জানি খুবই ক্ষতিকর, তাই না? গ্রিন হাউস গ্যাস গ্লোবাল ওয়ার্মিং এর জন্য দায়ী। তো বিশেষ করে এখানে অ্যাসিড বৃষ্টির জন্য দায়ী সালফার, সালফার, ঠিক আছে, ক্ষতিকর। কার্বন মনোক্সাইড, কার্বন ডাই অক্সাইড মোটামুটি 50% দায়ী হচ্ছে গ্রিন হাউস ইফেক্টের জন্য, মানে প্রধান দায়ী। তো এখানে কিন্তু শুধু বাষ্প বের হচ্ছে, অর্থাৎ H2O। একটা পরীক্ষায়ও এরকম একটা কোশ্চেন আসা যে H2O কি গ্রিন হাউস ইফেক্ট তৈরি করে? হ্যাঁ, এখানে এটা মাত্র 2% তৈরি করে, আর যেখানে কার্বন ডাই অক্সাইড তৈরি করে 50% প্লাস। তার মানে আপনি একটু চিন্তা করলে দেখবেন যে আমরা যদি কয়লা বা গ্যাস চালিত বিদ্যুৎ ব্যবহার করি, সেখান থেকে কার্বন মনোক্সাইড যেটা রিলিজ হচ্ছে সেটা 50% আমাদের কি করবে, গ্লোবাল ওয়ার্মিং এর জন্য দায়ী হবে বা সৃষ্টি করবে। আর যেখানে আমরা পারমাণবিক বিদ্যুৎ তৈরি করলে স্টিমিং মাত্র 2% দায়ী, তার মানে ওইটার চেয়ে এটা অনেক বেটার। বাট এটা দুর্ঘটনা ঘটলে, চেরনোবিলের ইতিহাস আপনাদের সবার জানা। তার মানে আমরা যে শক্তি রূপান্তর, শুধু শক্তি রূপান্তরটাই আপনাকে দেখাইলাম না, এর মূল মেকানিজম বা পারমাণবিক বিদ্যুৎ কিভাবে কাজ করে, এই রিঅ্যাক্টরে কি জ্বালানি হিসাবে ব্যবহার করা হয়, কুলিং সিস্টেমের কাজ কি, আবার হিট এক্সচেঞ্জারের কাজ কি, টারবাইন কি করে, জেনারেটর কি করে, স্টেপ আপ ট্রান্সফরমার কি করে। তার মানে এখানে একটা টপিকের মধ্যে আপনি A to Z প্রস্তুতি আপনি নিতে পারবেন। আশা করি আপনাদের অনেক আননোন জিনিস জানা হয়ে গেছে। অনেকে হয়তোবা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে কিভাবে কাজ করে সেটা হয়তোবা জানতেন না, আশা করি জেনে ফেলছেন। কার কাছে নিউ এটা মনে হচ্ছে তারা একটু বলতে পারেন যে নিউ বিষয়টা আপনারা দেখলেন। এখন চলেন জীবাশ্ম জ্বালানি নিয়ে কোশ্চেন করি। তার আগে আপনাদের একটা কথা বলি যে পদার্থ কোনটি। তো আমরা জানি যার আকার আছে, যার আয়তন আছে, তাই না, যার আয়তন আছে, বল প্রয়োগে কি করে, বাধা দেয়। বাধাতে চন্দ্রবিন্দু হবে কি হবে না, এটা আপনারা একটু কমেন্ট করতে পারেন যে চন্দ্রবিন্দু হবে কিনা, যে বানান শুদ্ধিতে আপনারা দেখে থাকবেন। হ্যাঁ, এখানে কিন্তু বউ বাধা দিছে, ঠিক আছে, এরকম দাঁড়াও তোমারে বাইরে যাইতে দিব না, তাহলে এরকম হবে। আর যদি গাছের সাথে আপনারা গিট্টু দিয়ে বউ বেঁধে রাখে, তাহলে চন্দ্রবিন্দু হবে। তো যাই হোক, বাধা দেয় বল প্রয়োগে। আবার ওজন আছে বা ভর আছে, তাহলে এই বৈশিষ্ট্যগুলো থাকলে তাহলে কি হবে, পদার্থ। এখন আপনারা বলেন যে এখানে বলা হলো তাপ, আলো, তাপ, আলো, বিদ্যুৎ, এগুলো কি হবে, এটা হচ্ছে কোশ্চেন। তাহলে অনেকে হয়তো বা চিন্তা করতেছেন তাহলে কি এটা অপদার্থ, মানে এটা হবে অপদার্থ হবে। অ্যাকচুয়ালি এটা হচ্ছে গালি। হ্যাঁ, এটা হচ্ছে একটা গালি। এটা 9-10-এর আমাদের বিজ্ঞানীদের আবিষ্কারের ফল। অপদার্থ বলে যেটা বলা হয়, এটা টোটালি আমাদের ফিজিক্সে অপদার্থ জিনিসটাকে নিয়ে আসা হয়েছে, আর তখন থেকে একটা গালি, হ্যাঁ তুই একটা অপদার্থ, তুরে দিয়ে কিচ্ছু হবে না। একটা কথা মনে রাখবেন যে পৃথিবীতে যদি অপদার্থ কোনো কিছু থেকে থাকে, সেটা আপনি, আপনি ছাড়া এই পৃথিবীতে আর কোনো অপদার্থ বলে কোনো জিনিসের অস্তিত্ব নেই। পৃথিবীতে যেগুলো পদার্থ, এর বিপরীত যেগুলো আমরা পাবো সেগুলো সব শক্তি। এই শক্তি যেমন তাপ, আলো, বিদ্যুৎ, এরা কোনো না কোনো সময় এরা পদার্থে ছিল, এরা আবার কিছুক্ষণের মধ্যে কিসের রূপ নিছে, শক্তিতে। তো এত ডিটেলস আপনি কখনোই জানবেন না, ঠিক আছে। যেমন আপনাদেরকে যদি এখন শক্তি পড়াচ্ছি, যেহেতু সূর্যের কথা বলি, সূর্যের ভিতরে দুইটা গ্যাস আছে। এই গ্যাসের নাম কি, একটা হাইড্রোজেন আর একটা হিলিয়াম গ্যাস।
তো এখন যদি এই হিলিয়াম এবং হাইড্রোজেন গ্যাসগুলো দুটো হালকা হালকা পরমাণু যুক্ত হয়ে পরস্পর একটা বিক্রিয়া ঘটাচ্ছে, এই সূর্য একটা বিক্রিয়া ঘটাচ্ছে, বিক্রিয়ার নাম হচ্ছে ফিউশন বিক্রিয়া, নাম হচ্ছে ফিউশন বিক্রিয়া। তো এই ফিউশন বিক্রিয়া মানে সংযোজন, এরা জোড়া লাগতেছে, হ্যাঁ, সংযোজন বা যোজন, সংযোজন বা যোজন বিক্রিয়া, সংযোজন বা যোজন বিক্রিয়া হওয়ার কারণে এখানে পরস্পর যুক্ত হয়ে বিপুল পরিমাণ তাপ তৈরি করতেছে। আর এই তাপের ফলে আমরা যেটা পাচ্ছি, এই যে শক্তি, আমাদের সোলার সিস্টেমে প্রায় 99.99% যে এনার্জি বা শক্তি রয়েছে সেটা টোটালি সূর্য থেকে আগত। তার মানে সূর্য শক্তি ছাড়া আমাদের পৃথিবী বা সৌরমণ্ডলে আর কোনো গ্রহে কোনো প্রাণীর বা কোনো কিছুর অস্তিত্ব আপনি লক্ষ্য করবেন না। মানে সোলার সিস্টেম টিকায় রাখার জন্য এই বিক্রিয়াটা বা হাইড্রোজেন এবং হিলিয়ামের দরকার আছে। তো এখন এই যে হাইড্রোজেন এবং হিলিয়াম এই দুটো যদি বেলুনে তুলে মাপ দেন তাহলে কিন্তু ভর আয়তন সবই পাবেন। এরা একটা বিক্রিয়া করতেছে, বিক্রিয়া হচ্ছে ফিউশন। তার 8 মিনিট 19 সেকেন্ড বা 20 সেকেন্ড পর পৃথিবীতে লাইট আকারে দেখতেছেন। তার মানে দেখেন এই বিক্রিয়া করতেছে, এই বিক্রিয়াটা থেকে আমরা শক্তিটা পাচ্ছি 8 মিনিট 19 সেকেন্ড পর। তার মানে আমরা সূর্য যেটা দেখতেছি সেটা ঠিক 8 মিনিট 19 সেকেন্ড আগের আগের অর্থাৎ অতীত দেখতেছি। আমরা যখন দেখতেছি সূর্যটা ডুবে গেছে, অ্যাকচুয়ালি সূর্যটা ডুবে গেছে 8 মিনিট 19 সেকেন্ড, 19, 20, 32 যেটা থাকবে সেটা দিয়ে দিবেন, যে কোনো একটা থাকবে। তো এই হচ্ছে ব্যাপার। তার মানে এখানে গ্যাস যখন আমরা মাপতে পারতেছি তখন তাকে পদার্থ বলতেছি, কোনো অসুবিধা নাই। তো যখন এইখানে যে লাইট বা আলো হয়ে গেছে তখন তো তাকে অপদার্থ বলতেছি। অ্যাকচুয়ালি এটা নাজায়েজ কাজ, আর কখনো করবেন না, এটা অ্যাকচুয়ালি শক্তি। তার মানে দেখেন প্রত্যেকটা শক্তি কোনো না কোনো সময় পদার্থে ছিল। আর বিক্রিয়াটা দেখলাম, এই সেম বিক্রিয়া, এই ফিউশন বিক্রিয়া আরেকটা জায়গায় ঘটে, সেটা হচ্ছে হাইড্রোজেন বোমা। এবার বিসিএসে আসা, বিসিএসে আসা মানে অন্যান্য পরীক্ষার জন্য এটা একটা স্ট্যান্ডার্ড কোশ্চেন। তো হাইড্রোজেন বোমায় মূলত এই বিক্রিয়া ঘটে, যেটা আবিষ্কারক এডওয়ার্ড টেলর এটা প্রথম আবিষ্কার করেন এই বিক্রিয়াটা। আর পারমাণবিক বিদ্যুৎটা একটু পরে দেখবো, হ্যাঁ। তাহলে একটা বিক্রিয়া পড়লাম, একসাথে সব বিক্রিয়া পড়বো না, পড়লে হয়তো বা আমরা গোলায় ফেলবো, এই জন্য ওই বিক্রিয়াটা পরে পড়বো। এটা যেহেতু সংযোজন, আর বিভাজন বিক্রিয়াটা একটু পরে দেখার চেষ্টা করব। চলেন আমরা জীবাশ্ম জ্বালানি নিয়ে আলোচনা করি। জীবাশ্ম জ্বালানি, এটা থেকে প্রচুর পরিমাণে প্রশ্ন পরীক্ষায় আসে এবং এবং কমন পাওয়া সম্ভব। জীবাশ্ম জ্বালানি কি? জীবদেহ মরে পচে গলে মাটির সাথে মিশে কোটি কোটি বছর ধরে জৈব এবং ভৌত বা রাসায়নিক প্রক্রিয়ার মাধ্যমে সৃষ্ট জ্বালানি, যেমন প্রাকৃতিক গ্যাস, কয়লা ও পেট্রোলিয়াম জাতীয় পদার্থকে জীবাশ্ম জ্বালানি বলা হয়। তাহলে আমরা এটা একটু লিখে বলতে পারি। তাহলে কিভাবে তৈরি হয় এটা? জীবদেহ 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 থেকে, হ্যাঁ, জীবদেহ মরে, আগে মেরে ফেলতে হবে, মরে পচে গলে মাটির সাথে মিশে মিলিয়ন মিলিয়ন বা কোটি কোটি বছর ধরে বিভিন্ন জৈব ও রাসায়নিক প্রক্রিয়ায় সৃষ্ট প্রাকৃতিক গ্যাস, কয়লা ও পেট্রোলিয়াম জাতীয় পদার্থ
পদার্থকে জীবাশ্ম জ্বালানি বলা হয়। জীবাশ্ম জ্বালানি বলা হয়। এখন দেখেন, যদি আপনার এই ডেফিনেশনটা ভালোভাবে বুঝেন, এটা জীবদেহ থেকে মরে পচে গলে মাটির সাথে মিশে এটা বিভিন্ন জৈব রাসায়নিক প্রক্রিয়ায় কোটি কোটি বছর ধরে এটা তৈরি হয়। আর যদি এই ডেফিনেশনটা পড়েন তাহলে জীবাশ্ম জ্বালানি কয় প্রকার এটা আর আলাদা করে আপনার মুখস্থ করার কোনো প্রয়োজন নাই। দেখেন জীবাশ্ম জ্বালানি কয় প্রকার, তাহলে আমরা কি বলবো? প্রাকৃতিক গ্যাস আমাদের দেশে আছে, তাহলে অবশ্যই প্রাকৃতিক গ্যাস নিয়ে পড়তে হবে। কয়লা, কয়লাও আমাদের দেশে আছে, তাহলে পড়তে হবে। তবে স্কিপ করতে পারবেন পেট্রোলিয়াম জাতীয় পদার্থ, কারণ এটা আমরা বিক্রি করি না। তবে হাসিনা আপা যখন ছিলেন তখন কিন্তু এটা বিক্রি হইতো, হ্যাঁ, এখন বিক্রি হয় না, কারণ তার মুখে আমরা শুনছি যে আমরা কিন্তু নিজেদের চাহিদা পূরণ করে পেট্রোলিয়াম জাতীয় পদার্থ বিদেশে আমরা বিক্রি করি। তো এখন আর হচ্ছে না হয়তো। তো যাই হোক, বারবার ভূমিকম্প হচ্ছে, এটাও হতে পারে একটা কারণ। নাউজুবিল্লাহ। তো যাই হোক, আমরা প্রাকৃতিক গ্যাস নিয়ে একটু কথা বলি, যেহেতু আমাদের দেশে এটা আছে এবং এখান থেকে পরীক্ষায় অবশ্যই অবশ্যই কোশ্চিন আপনি পাবেন। প্রাকৃতিক গ্যাসের উপাদান কয়টি? প্রাকৃতিক গ্যাসের উপাদান কয়টি? তো প্রথমে আমরা উপাদান নিয়ে একটু আলোচনা করি। তো মূল যে উপাদান হচ্ছে চারটি। তো এই চারটা উপাদান আমরা মনে রাখবো। তো নামগুলো কি হবে? যেমন মিথেন, ইথেন, প্রোপেন ও বিউটেন তো এখানে আমরা যে চারটা উপাদান দেখলাম, এই চারটা উপাদান আবার জানতে হবে কোনটা সবচেয়ে বেশি থাকে, সবচেয়ে কম থাকে, কোনটা কাজ কি। তো আমরা এদের পরিমাণগুলোও একটু জানার চেষ্টা করব। তো মিথেনের পরিমাণ 80 থেকে 90%, অর্থাৎ প্রধান উপাদান। ইথেন হচ্ছে 6 থেকে 10%। আর প্রোপেন ও বিউটেন এই দুইটা সামান্য পরিমাণ। এখন আসেন এই প্রোপেন ও বিউটেন এই দুইটা পিবি কে হালকা চাপে সিলিন্ডারে ব্যবহার করা হয়, যা এলপিজি নামে পরিচিত। আমরা অনেক সময় বলি যে বাসা বাড়িতে এলপি গ্যাস ব্যবহার করি। তো এলপিজি লিকুইড পেট্রোলিয়াম গ্যাস। তো এই লিকুইড পেট্রোলিয়াম গ্যাস এটা আসলে কি? প্রোপেন এবং বিউটেন। যদি পরীক্ষায় প্রোপেন এবং বিউটেন এই দুইটা আসে, প্রোপেন ও বিউটেন এই দুইটার যে কোনো একটা আসে, তাহলে উত্তর কি দিবেন? আলাদা আলাদা করে যদি আসে তাহলে অবশ্যই বিউটেন। তাহলে আমরা সিলিন্ডারে যে গ্যাস ব্যবহার করি সেটা মূলত কোন গ্যাস? বিউটেন। গ্যাস লাইটে ব্যবহার করেন কিনা দেখেন, গ্যাস লাইটের ভিতর ঝাঁকানা দেওয়া যায়, মনে হয় যে নড়াচড়া করতেছে। তাহলে প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান মিথেন। এখন আমরা একটু বাংলাদেশ নিয়ে একটু চিন্তা করি। বাংলাদেশে প্রাপ্ত প্রাকৃতিক গ্যাসে মিথেনের পরিমাণ একটু বেশি। হ্যাঁ, বাংলাদেশে প্রাপ্ত প্রাকৃতিক গ্যাসে মিথেন এর পরিমাণ 95 to 99%।
95 to 99% সবচেয়ে বেশি বলে সিএনজি, কম্প্রেস ন্যাচারাল গ্যাস, সিএনজি তে ব্যবহার করা হয়। তাহলে সিএনজিতে কোন গ্যাস বা মেইনলি সিএনজিতে কোন গ্যাস ব্যবহার করা হয়? তাহলে বাংলাদেশে সিএনজিতে মেইনলি কোন গ্যাস ব্যবহার করা হয়? প্রাকৃতিক গ্যাস যদি না থাকে তাহলে কি বলবেন? মিথেন গ্যাস। মিথেন গ্যাস এখানে একটা ঝামেলা হয়, হ্যাঁ ঝামেলা হয়। তো এখানে মিথেনের পরিমাণ কি মেইনলি কি থাকে আমাদের বাংলাদেশে? প্রাকৃতিক গ্যাসে মেইনলি 95 to 99%, তার মানে সবগুলোই কি মিথেন গ্যাস। তো এই জায়গা থেকে একটু মাথায় রাখেন, ইউরিয়া সার তৈরি করতে প্রাকৃতিক গ্যাস লাগে, প্রাকৃতিক গ্যাস। তো অ্যাকচুয়ালি পরীক্ষায় আসছে প্রাকৃতিক গ্যাস এবং মিথেন, এই দুটাই আসছে, তাহলে কোনটা দিবেন? তো প্রাকৃতিক গ্যাস বললে তো চারটাই বোঝায় সবগুলোই। তো অ্যাকচুয়ালি মেইনলি যদি প্রধানত কোনটা ব্যবহার করা হয় তাহলে আমরা কি বলতে পারি? মিথেন গ্যাস, মিথেন গ্যাস। আর ইউরিয়া সারে নাইট্রোজেনের পরিমাণ একটু লিখে রাখে, নাইট্রোজেনের পরিমাণ 46.66%। এটা হচ্ছে নাইট্রোজেনের পরিমাণ, ইউরিয়াতে নাইট্রোজেনের পরিমাণ। কখন ইউরিয়া সার প্রয়োগ করবেন? গাছে যখন পাতা হলদে হয়ে যায় তখন। আর এই হলদে হয়ে যাওয়ার প্রক্রিয়াকে বলে ক্লোরোসিস, ক্লোরোসিস। তাহলে উদ্ভিদের পাতা হলদে হয় কিসের অভাবে? নাইট্রোজেনের অভাবে। আর হলদে হয়ে যাওয়ার প্রক্রিয়া বা রোগকে ক্লোরোসিস বলে। আর এর ফলে কি হয়? সালোক সংশ্লেষণ কমে যায়। জানি আমরা উদ্ভিদের শক্তি উৎপাদনের যে মূল বিক্রিয়া সেটা হচ্ছে সালোক সংশ্লেষণ বা খাদ্য উৎপাদনের মূল প্রক্রিয়া। এখন আসেন কয়লা। তাহলে কয়লা আমরা প্রথমেই দেখেছিলাম, কয়লার উপাদান মেইনলি উপাদান হচ্ছে কার্বন, রাসায়নিক উপাদান। তো কয়লার অনেকগুলো রূপ আছে, এই রূপগুলো একটু আমাদের পরীক্ষায় আসে, যেমন গ্রাফাইট। তো গ্রাফাইট পেন্সিলের কি হিসাবে ব্যবহার হয়? পেন্সিলের শীর্ষ হিসাবে ব্যবহার করা হয়। তো এটা একটু মনে রাখেন, গ্রাফাইট একমাত্র অধাতু, একমাত্র অধাতু যা বিদ্যুৎ সুপরিবাহী, যা বিদ্যুৎ সুপরিবাহী। তাহলে কার্বনের কোন রূপ অধাতু হওয়া সত্ত্বেও বিদ্যুৎ সুপরিবাহী? বিদ্যুৎ সুপরিবাহী। এরপরে আসেন গ্রাফিন। গ্রাফিনও পরীক্ষায় আসা। আর সবচেয়ে দামি যেটা সেটা হচ্ছে হীরা। অর্থাৎ কার্বনের রূপগুলা আমরা দেখলাম, কার্বন থেকে কয়লা, কার্বন থেকে গ্রাফিন, কার্বন থেকে গ্রাফাইট, কার্বন থেকে হীরা, সবচেয়ে দামি। ঠিক আছে, তার মানে আমাদের হীরা প্রস্তুত কিভাবে হয় বা কত সময় লাগতে পারে তার একটা ধারণা আমরা আজকে নিতে পারি, যেহেতু এত কম দামি। যেমন কয়লা, কয়লা তো খুব একটা, আবার ইয়ে করেন না, বাংলাদেশের কয়লা কিন্তু অনেক সময় তদন্তের রিপোর্টে দেখা যায় যে বাংলাদেশের হাজার হাজার টন কয়লা বাতাসে উড়ে যায়। আসলে এটা যাওয়ার কথা না, উড়ে যায়। আবার রংপুর দিনাজপুরের ওই অঞ্চলে যে কয়লা খনির আশেপাশে যে কয়লা রাখে, লোকজন দাঁত ব্রাশ করে কয়লা দিয়ে, এই জন্য নাকি অনেক কয়লা নষ্ট হয়ে যায়। এটা ভুলেও এটা করতে যাবেন না, ঠিক আছে? এটা অনেকে করে, মানে এটা আর কি ভগাস, এটা দিয়ে টাকা মেরে দেওয়া আর কি। তো তাহলে কয়লার উপাদান
কার্বন। কার্বনের উপস্থিতি অনুপস্থিতির উপর ভিত্তি করে কয়লাকে অনেক ভাগে ভাগ করা যায়। তো আমরা কয়েকটা ভাগ দেখব যেগুলো পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। যেমন পিট কয়লা। পিট কয়লা, পিট কয়লাটা কেমন? নরম, ভেজা ও নিম্নমানের। নরম, ভেজা ও নিম্নমানের। আর এটা পাওয়া যায়, প্রাপ্তিস্থান কোথায়? প্রাপ্তিস্থান বাংলাদেশ। বাংলাদেশে প্রাপ্ত যে কয়লা সেটা কিন্তু নিম্নমানের, হ্যাঁ, কিন্তু আমাদের প্রাকৃতিক গ্যাস কিন্তু অন্যান্য সকল জায়গার চেয়ে অনেক ভালো। কয়লাটা নিম্নমানের, নরম, ভেজা ও নিম্নমানের। অনেক সময় পরীক্ষায় এরকম ভাবে কোশ্চেন হয় যে বাংলাদেশে প্রাপ্ত কয়লা কোনটি, পিট কয়লার বৈশিষ্ট্য কোনটি, এভাবে পরীক্ষায় আসে। নিম্নমানের কয়লা কোনটি? এই কয়লা যদি হাজার হাজার বছর আবার মাটির নিচে থাকে অনেক তাপমাত্রা ও চাপে, তাহলে এটা হয়ে যায় বিটুমিনাস। বিটুমিনাস, বিটুমিনাস। অ্যাকচুয়ালি বিটুমিনাস হচ্ছে মধ্যম মানের, মধ্যম মানের। এটার পরিমাণ আমাদের দেশে কম আছে, আর এই কারণে আমাদের দেশে প্রধান যেটা সেটা হচ্ছে পিট কয়লা। এটা আছে কিন্তু কম, মধ্যম মানের। তাপ পিট কয়লার চেয়ে বেশি তৈরি হয়। এই বিটুমিনাস যদি আবার কোটি কোটি বছর উচ্চ তাপমাত্রায় মাটির নিচে চাপা দেওয়া অবস্থায় থাকে, তাহলে এটা হয়ে যায় অ্যান্থ্রোসাইট কয়লা। অ্যান্থ্রোসাইট কয়লা, এটা সবচেয়ে ভালো, সবচেয়ে ভালো। আর এই অ্যান্থ্রোসাইট কয়লায় যদি আরো কোটি কোটি বছর উচ্চ তাপমাত্রা ও চাপে থাকে, এটা ধীরে 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 হিরোকে রূপান্তর হয়, অর্থাৎ হীরা, ডায়মন্ড। অনেকের আবার এই ডায়মন্ডের অভাবে বিয়ে শাদী হচ্ছে না, অনেকে ডায়মন্ড খুব প্রিয়, অনেকে ডায়মন্ড ওয়ার্ল্ড থেকে ডায়মন্ড কিনে ধরা খাইছে, কাঁচ কিনছে। তো আসলে যারা ছেলেরা গার্লফ্রেন্ডকে হীরা দিতে চাচ্ছেন কিন্তু পারতেছেন না, আস্তে করে কয়লা, কিছু ওই যে ইট ভাটায় ইট পোড়ানোর জন্য কয়লা ব্যবহার করে, ওইখান থেকে একটা কয়লা নিয়ে এসে দিয়ে দেন, ওটা কোটি কোটি বছর পরে ওটা আস্তে আস্তে হীরাখণ্ডে রূপান্তর হবে। যদি ভূগর্ভে মোটামুটি 1000 কিলোমিটার বা 500 কিলোমিটার নিচে রাখতে পারেন, তাহলে আস্তে আস্তে এটা কয়েকশো কোটি বছর পর হীরাতে রূপান্তর হবে। বাকিটা আপনাদের ইচ্ছা। তো এটা হচ্ছে প্রাকৃতিতে সবচেয়ে কঠিন, এটা একটু মনে রাখেন। প্রাকৃতিতে সবচেয়ে কঠিন, সবচেয়ে কঠিন। প্রাকৃতিতে সবচেয়ে কঠিন কোনটি? প্রাকৃতিতে সবচেয়ে কঠিন হচ্ছে হীরা। প্রাকৃতিতে সবচেয়ে কঠিন হীরা। আর পেট্রোলিয়ামটা পড়ার দরকার নেই, কারণ পেট্রোলিয়ামটা আমাদের লাগবে না, পেট্রোলিয়াম আমরা বিক্রি করতেছেন না, এই জন্য লাগবে না। এখন চলেন বায়োগ্যাস। বায়োগ্যাস থেকেও প্রচুর সম্ভাবনা আছে, আমাদের শক্তির অসীম শক্তির আধার। তার আগে একটু বলে নিই, আমরা যে জীবাশ্ম জ্বালানিগুলো পড়লাম এগুলো কিন্তু একদিন শেষ হয়ে যাবে। শেষ হয়ে গেলে আমাদের বিকল্প শক্তির উৎস খুঁজে বের করতে হবে, আর সেই বিকল্প শক্তির উৎসগুলাই এখন আমরা দেখব, যেমন বায়োগ্যাস। বায়োগ্যাস কখনো শেষ হবে না, নিঃশেষ হবে না। এটা পৃথিবীতে মানুষ যতদিন, একটা শহরে মানুষ যতদিন বেঁচে থাকবে ততদিন ময়লা আবর্জনা তৈরি হবে, আর এই ময়লা আবর্জনা এবং পানির মিশ্রণে আমরা ফার্মেন্টেশন প্রক্রিয়ায় একটা গ্যাস পেয়ে যাব, সেটা হচ্ছে বায়োগ্যাস। আর এই বায়োগ্যাসের প্রধান উপাদান হচ্ছে মিথেন। আমরা যদি একটু সম্পূর্ণটা লিখি, বায়োগ্যাসের উপকরণ কোনটি? উপকরণ মূলত দুইটি। এই দুইটি উপকরণ কি কি? যথা প্রাণীর মলমূত্র আর পানি। এখানে পানি হবে 2 অনুপাত, আর 1 অনুপাত হবে মলমূত্র বা আবর্জনা। এখন দেখেন
যদি গরুর গোবর থেকে এটা তৈরি করতে পারবেন, মানে যারা খামার টামার করেছেন তারা এটা করতে পারবেন। আবার ঢাকা শহরে বা বিভাগীয় যে শহরগুলো আছে দেখবেন ময়লা এক জায়গায় একদম মানে পালা দিয়ে রাখা হয়, সেখান থেকে একটা বিশ্রী দুর্গন্ধ বের হয়, সেখানে কিন্তু মিথেন গ্যাসও বের হয়। কয়েক বছর আগের একটা রিপোর্ট, ঢাকার বাতাসে মিথেনের পরিমাণ উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। এগুলো কারণ হচ্ছে ময়লা যে আবর্জনা এগুলো পচে এই জিনিসটা তৈরি হচ্ছে। তো এটা আমাদের বায়ু দূষণ করতেছে বা গ্রিন হাউস গ্যাস, এটা একটা যার কারণে গ্লোবাল ওয়ার্মিং এর জন্য এটা দায়ী। আমরা চাইলে এই আবর্জনা প্লাস পানি মিশে ফার্মেন্টেশন প্রক্রিয়ায় গ্যাস তৈরি করতে পারি, বায়োগ্যাস। আর এই বায়োগ্যাস পোড়ায় বিদ্যুৎ তৈরি করতে পারি এবং রান্নাবান্না ইত্যাদির কাজ করতে পারি, তাহলে আমাদের পরিবেশ দূষণটা কিছুটা হলেও কমবে। তাহলে বায়োগ্যাসে প্রাপ্ত প্রাপ্ত গ্যাস মিথেন, মিথেনের পরিমাণ 60 থেকে 80%, পার্সেন্টেজগুলো খুবই গুরুত্বপূর্ণ। প্লাস কার্বন ডাই অক্সাইড, সালফার ডাই অক্সাইড, প্লাস অন্যান্য গ্যাস, প্রধানটা লাগবে। তাহলে বায়োগ্যাস একটা নবায়নযোগ্য জ্বালানি যেটার কোনো শেষ নেই। এখন আসেন নবায়নযোগ্য জ্বালানি। তো নবায়নযোগ্য জ্বালানি আপাত দৃষ্টিতে অফুরন্ত। তো অ্যাকচুয়ালি অফুরন্ত বলে কোনো কিছুই নাই। পৃথিবী একদিন ধ্বংস আছে, কিয়ামত একদিন হবে, এটা আমরা মুসলিম যারা বিশ্বাস করি। আর এই কিয়ামতের সময় বা আগে আমাদের অবশ্যই সূর্যেরও পতন ঘটবে বা সোলার সিস্টেম বা এই বিশ্ব ব্রহ্মাণ্ডের অস্তিত্ব সংকটে পড়বে। তো সেটা দিনে অবশ্যই কোনো শক্তি থাকবে না। আর যতদিন কিয়ামত হচ্ছে না ততক্ষণ আমরা বলতেছি অফুরন্ত। ঠিক আছে, অফুরন্ত, এটা নিঃশেষ হবে না। আমাদের উচিত হবে যদি গ্রিন হাউস কমাইতে চাই তাহলে নবায়নযোগ্য জ্বালানির উৎসগুলোকে যথাযথ ব্যবহার করা। যেমন কোনগুলা, যেমন এখান থেকে পরীক্ষায় আসে, আপনারা যারা কোশ্চিন পড়েন প্রিভিয়াস ইয়ারের যে কোনো পরীক্ষার কোশ্চিনগুলো দেখেন, তাহলে নবায়নযোগ্য জ্বালানি থেকে কি পাবেন, কোশ্চিন পাবেন। যেমন সূর্য, কারণ আমাদের এই সোলার সিস্টেমে শক্তির মূল উৎস হচ্ছে সূর্য থেকে আলো। এই আলোকে কাজে লাগায় আমরা সোলার বিদ্যুৎ তৈরি করতে পারি, তাই না? সোলার বিদ্যুৎ। আর এই সোলার বিদ্যুতে যদি আমরা ব্যাটারি ইউজ করি, তাহলে কিন্তু রাতেও ব্যবহার করতে পারবো। রাতে ব্যবহারের জন্য সোলার বিদ্যুতের সাথে ব্যাটারি কানেক্ট করব, ব্যাটারি স্টোরেজ হিসেবে ব্যবহার হবে। আর এই স্টোরেজে বিদ্যুৎ সংরক্ষণ থাকবে, যেটা দিনের বেলা আলো চলে গেলেও আমাদের কোনো সমস্যা না হয়। তাহলে আলো। আবার আমরা চাইলে বায়ু বা বাতাসকে কাজে লাগিয়ে আমরা কি করতে পারি, টারবাইন বা উইন্ডমিল ঘুরিয়ে বিদ্যুৎ তৈরি করতে পারি। ভূতাপ, দেখেন জাপান চিন্তা করতেছে কোনোভাবে একটু ভূতাপ ব্যবহার করে কিছু করা যায় কিনা। দেখেন আমরা জানি পৃথিবীর কেন্দ্রের দিকে যত যেতে থাকবো তত তাপ বাড়তে থাকবে। এরকমভাবে আমরা কেন্দ্রের তাপমাত্রা পাবো প্রায় 6000 ডিগ্রি সেলসিয়াস, যা সূর্যের পৃষ্ঠের তাপমাত্রার সমান। আর এই সূর্যের তাপমাত্রা পৃষ্ঠের সমান এই কেন্দ্রের তাপমাত্রা, তার মানে ভিতরে যেই যাব সেই তাপমাত্রা বাড়তে থাকবে, বাড়তে 6000 ডিগ্রি সেলসিয়াস প্রায় হয়ে যাবে। তার মানে আমরা যদি মাটি খুঁড়ে একটু ভিতরের দিকে যাই তাহলে তাপমাত্রা বাড়বে। কথা এখানে আমরা যদি ক্যালকুলেট করি তাহলে 6500 কিলোমিটার পাবো। তার মানে এখান থেকে যদি আমরা 100 কিলোমিটার মাটির গভীরে যেতে পারি তাহলে প্রায় 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দাঁড়াবে। তার মানে ভূতাপের ব্যাপারটা যেটা বললাম, আমরা ভূতাপটাকে কাজে লাগে পানির স্টিমিং দিয়ে টারবাইন ঘুরিয়ে বিদ্যুৎ তৈরি করতে পারি। এটা হচ্ছে আমাদের ভূতাপের মূল রহস্য।
আরো কি কি থাকতে পারে? আরেকটা হচ্ছে হাইড্রোজেন ফুয়েল। হাইড্রোজেন ফুয়েল এটা খুবই গুরুত্বপূর্ণ, এটা পরীক্ষায় আসতে পারে, এটা খুবই গুরুত্বপূর্ণ। হাইড্রোজেন ফুয়েল সেল, এটাকে কাজে লাগে আপনি দীর্ঘদিন শক্তি পেতে পারেন। এরপর শহরের ময়লা আবর্জনা। দেখেন শহরের ময়লা আবর্জনা, যতদিন শহর আছে ততদিন আবর্জনা ময়লা এগুলো থাকবে, ততদিন আমরা এগুলোকে কাজে লাগে বায়োগ্যাস তৈরি করতে পারবো। তাহলে আমাদের যেগুলো এখন লিখলাম এগুলো প্রায় সবগুলোই, প্রায় না সবগুলোই হচ্ছে নবায়নযোগ্য জ্বালানি। এখন যদি আপনারা চান হ্যাঁ, স্টোরেজ পড়তে পড়তে স্টোরেজ শেষ, এটাই স্বাভাবিক ঘটনা। তো এই যেগুলো লিখে দিচ্ছি সবগুলোই লিখতে হবে, হ্যাঁ, মানে আমি যেগুলো কথা বলতেছি সবগুলোই লিখতেছি, আপনারাও সবগুলো লিখবেন, এগুলো সব গুরুত্বপূর্ণ। আবার মনে করেন না যে ফ্রি ক্লাস ফ্রি, মানে আমি এখানে যতগুলো পড়াইলাম একসাথে কখনো পড়েন নেই, এইটা মাথায় রাখবেন, একসাথে কখনোই পড়েন নেই, এটুকু বিলিভ করি। তো তাহলে শহরের ময়লা আবর্জনা, বায়োগ্যাস, এগুলো হচ্ছে আমাদের সবগুলোই নবায়নযোগ্য জ্বালানি। কোনটি নবায়নযোগ্য জ্বালানি, কোনটি নবায়নযোগ্য জ্বালানি নয়, কোনটি জীবাশ্ম জ্বালানি, কোনটি জীবাশ্ম জ্বালানি নয়, বায়োগ্যাসের প্রধান উপাদান, জীবাশ্ম জ্বালানির প্রধান অর্থাৎ প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান কোনটি, সিলিন্ডারে কোন গ্যাস, সিএনজিতে কোন গ্যাস, এভাবে পরীক্ষায় কোশ্চেন আসে। এখন আমরা আরেকটা বিক্রিয়াটা দেখব, অ্যাটম বোমা। অ্যাটম বোমা নিয়ে একটু কথা বলি। অ্যাটম বোমায় একটা বিক্রিয়া কাজ করে। এই অ্যাটম বোমায় বিক্রিয়াটা যেটা, বা পারমাণবিক বিদ্যুতে আমরা একটা বিক্রিয়া দেখেছিলাম, মনে আছে? পারমাণবিক বিদ্যুৎ, অ্যাটম বোমা বা পারমাণবিক বিদ্যুৎ, এই দুইটাতে একই বিক্রিয়া। এই বিক্রিয়ার নাম হচ্ছে ফিশন বিক্রিয়া, অর্থাৎ বলতে পারেন বিভাজন বা বিয়োজন, বিভাজন বা বিয়োজন বিক্রিয়া, বিভাজন বা বিয়োজন বিক্রিয়া। ওকে, তো এই হচ্ছে আমাদের ফিশন বিক্রিয়া, যেই বিক্রিয়ার ফলে অ্যাটম বোমা বা পারমাণবিক বিদ্যুৎ আবিষ্কার হয়। তো এই ফিশন বিক্রিয়া, যিনি বিভাজন বিক্রিয়া যিনি আবিষ্কার করেন তার নাম ডক্টর অটো হ্যান। উনি মূলত জার্মান বিজ্ঞানী ছিলেন, জার্মান বিজ্ঞানী। অনেক সময় বিজ্ঞানী কোন দেশের এটাও পরীক্ষায় আসে, জার্মান বিজ্ঞানী ছিলেন। এটা 1938-39-এর দিকে আবিষ্কার করে। আর এই বিক্রিয়াটা, এই ফিশন বিক্রিয়াটার মূল যে বিক্রিয়া সেটা হচ্ছে ফর্মুলা, সেটা হচ্ছে E=mc², অর্থাৎ আইনস্টাইনের বিখ্যাত সূত্র। ই মানে শক্তি, আর এখানে এম হচ্ছে বস্তুর ভর। তো ভর ও শক্তি অভিন্ন জিনিস, এটাই উনি বলেন। তো ভর ও শক্তি অভিন্ন জিনিস এটা বলেন কে? আইনস্টাইন। এটা মাথায় রাখবেন, আইনস্টাইন ভর ও শক্তি অভিন্ন জিনিস এই কথা বলেন। তিনি এই তাত্ত্বিক বিষয়টা ম্যাথমেটিক্যালি বোঝায় দেন, কিন্তু এটা প্র্যাকটিক্যাল বোঝানো তখন সম্ভব ছিল না। তো পরবর্তীতে ভর ও শক্তি অভিন্ন জিনিস, এই জিনিস নিয়েই ডক্টর অটো হ্যান এই ফিশন বিক্রিয়াটা নাজিল করে। এই ফিশন বিক্রিয়াটা ব্যবহার করে পরবর্তীতে ডক্টর ওপেন হেইমার দুইটা বোমা তৈরি করে, লিটল বয় এবং ফ্যাট ম্যান নামের। 6 এবং 9 আগস্ট জার্মানির কোথায়, না জাপানের কোথায় ফেলে বলেন তো? দুইটা শহরে ফেলে। শহর দুটার নাম কি? এই দুইটা বম ফেলার সাথে সাথে যুদ্ধ থেমে যায়, ঠিক আছে? তাহলে যখন ওপেন হেইমার এই বোমাটা বানাইলো, এই বোমাটার সূত্রটা ফিশন, এটা তিনি ব্যবহার করে। আর এই ফিশন সূত্রটা আসে কোথায়? E=mc²। E=c²-এ বলা হয়েছে শক্তি এবং ভর অভিন্ন জিনিস, এটা বলছেন আইনস্টাইন। তাহলে আবার একটু সাম আপ করে নিই। তাহলে প্রথমে
সূত্রটা হচ্ছে E=mc²। এই সূত্র থেকে ফিশন বিক্রিয়া আবিষ্কার করেন ডক্টর অটো হ্যান। সালটা 1939 সালের দিকে, আর উনি জার্মান বিজ্ঞানী ছিলেন। আর ফিশন বিক্রিয়া মানে বিভাজন বিক্রিয়া বা বিয়োজন বিক্রিয়া, ভেঙে ফেলা। ভেঙে গেলে যেটা হয়, আমরা দেখেছিলাম ইউরেনিয়ামকে একটা নিউট্রন দিয়ে আঘাত করলে দুইটা আলাদা পরমাণুর সৃষ্টি হয়। আলাদা পরমাণুর সৃষ্টি হওয়ার সাথে সাথে কিছুটা ভর হারায়। এই হারানো ভরটা শক্তির, তাপ শক্তির সমান। তার মানে আপনি যে ইউরেনিয়ামকে নিউট্রন দিয়ে আঘাত করলেন, এখানে যে কিছুটা ভর হারালো, ওই ভরটা কি হয়ে গেছে, শক্তিতে রূপান্তর হয়ে গেছে। কারণ আমরা জানি শক্তির নিত্যতা সূত্র থেকে শক্তির সৃষ্টি বা বিনাশ নেই, শুধু এক রূপ থেকে আরেকটা রূপে রূপান্তরিত হয় মাত্র। ক্লিয়ার? তো এই হচ্ছে অটো হ্যান এবং অ্যাটম বোমার বিক্রিয়া। অ্যাটম বোমা আবিষ্কার করে ওপেনহেইমার। পরবর্তীতে মানব কল্যাণে ব্যবহার করার জন্য পারমাণবিক বিদ্যুৎ। আর আমাদের দেশে কি আছে? পারমাণবিক বিদ্যুৎ। আমাদের দেশে যেহেতু পারমাণবিক বিদ্যুৎ আছে, তাহলে এটা নিয়ে একটু পড়তে হবে, কারণ এটা গুরুত্বপূর্ণ। পারমাণবিক বিদ্যুৎ একদম সরাসরি আমি রূপপুরে নিয়ে যে চিত্রটা দেখাইছিলাম, এখন একটু শর্ট করে দিচ্ছি, যেটা মানে ইজিতে শেষ করতে পারবেন। তো পারমাণবিক বিদ্যুতে কি কি থাকে, 2 লাইনে শেষ করি। হ্যাঁ, লম্বা জিনিস হয়তো বা মাথায় নাও খেলতে পারে। পারমাণবিক বিদ্যুতে কি কি থাকে? প্রথমে হচ্ছে জ্বালানি থাকবে। তো জ্বালানি হিসাবে কি? জ্বালানি হিসেবে ব্যবহার হচ্ছে ইউরেনিয়াম। তেজস্ক্রিয় পদার্থ ইউরেনিয়াম 235। তো এই ইউ দিয়ে মনে রাখবেন, ইউরেনিয়াম। তাহলে জ্বালানি হিসাবে পারমাণবিক চুল্লিতে কোনটি ব্যবহার হয় বা পারমাণবিক বিদ্যুতে, সেটা হচ্ছে ইউরেনিয়াম। তাপ পরিবাহক হিসেবে কোনটা ব্যবহার হয় বলেন? তাপ পরিবাহক হিসেবে আমাদের যে চুল্লিতে তাপ তৈরি হলো, এই চুল্লি থেকে হিট এক্সচেঞ্জারে যেটার মাধ্যমে যাবে, সেটা হিট এক্সচেঞ্জারে নিয়ে যাবে কে? সোডিয়াম ধাতু। এনে দিয়ে সোডিয়াম, এনে সোডিয়াম, সংকেত দিয়েও মনে রাখতে পারেন, বা তরল কার্বন ডাই অক্সাইড। তার মানে এখানে দুইটা তাপ পরিবাহক হিসাবে ব্যবহার হবে, দুইটা, সোডিয়াম ধাতু বা তরল কার্বন ডাই অক্সাইড। এভাবে মনে রাখবেন, তাপ পরিবাহক সোডিয়াম ধাতু বা কার্বন ডাই অক্সাইড। তারপরে যান, আমরা যদি দেখি মডারেটর বা সঞ্চালক হিসেবে ব্যবহার হয় গ্রাফাইট। বা ভারী পানি। ভারী পানির সংকেত হচ্ছে D2O, ডিউটেরিয়াম ডাই অক্সাইড। ভারী পানির সংকেত D2O বা ডিউটেরিয়াম ডাই অক্সাইড। ভারী পানির সংকেত D2O। অ্যাকচুয়ালি এটা কি ভারী পানি? হ্যাঁ, মোটামুটি আমাদের প্রতি 7,000 ফোঁটা পানি বিশ্লেষণ করলে 1 ফোঁটা পাবেন 1 ড্রপ পাবেন D2O। তার মানে আপনি নর্মাল যে H2O আছে, এই H2O এর 1000 না, আবার 7,000 ফোঁটা বিশ্লেষণ করলে 1 ফোঁটা পাবেন D2O। তাহলে ভারী পানি যদি এত বেশি পানি বিশ্লেষণ করে
ব্যবহার করতে হয় বা পেতে হয়। এই জন্যই আমাদের এই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটা নদীর সাথে স্থাপন করা হয়, কারণ পানিগুলো ক্যারি করতে অনেক সময় লাগবে, কারণ ক্যারিতে যে ফুয়েল কস্ট যাবে সেটা থেকে তৈরি হবে না এত বিদ্যুৎ, এই জন্য নদীর পাশে। তাহলে তিনটা গেল। আর একটা হচ্ছে বিক্রিয়া নিয়ন্ত্রক। বিক্রিয়া নিয়ন্ত্রক, যাতে বিক্রিয়া কোনোভাবে কি না হয়, বিক্রিয়াটা কোনোভাবে অস্বাভাবিক হয়ে বিস্ফোরণ ঘটে চেরনোবিলের ইতিহাস যেন সৃষ্টি না হয়, এই জন্য বিক্রিয়া নিয়ন্ত্রক আবশ্যক। তো বিক্রিয়া নিয়ন্ত্রক এরা কি করে, বিক্রিয়ার গতিটা মন্থর করে, মানে ধীর করে। এটা ধীর করে কিসের মাধ্যমে, আমরা আগে খুঁজবো যে কিসের কারণে বিক্রিয়াটা চলতেছে। বিক্রিয়াটা চলতেছে নিউটনের জন্য। নিউটন যত বেশি ইউরেনিয়াম পরমাণুকে আঘাত করবে তত বেশি কি হবে, তত বেশি আমাদের বিক্রিয়াটা বেগবান হবে বা চলমান থাকবে এবং তাপ তত বেশি তৈরি হবে। আর এই জন্য আমাদের উচিত হবে নিউটনকে ধরে ফেলা বা তাকে কন্ট্রোল করা। নিউটনকে কন্ট্রোল করতে পারলে বিক্রিয়ার টোটাল গতিটাকে আপনি কন্ট্রোল করতে পারবেন। বিক্রিয়া নিয়ন্ত্রক হিসাবে ক্যাডমিয়াম ক্যাডমিয়াম বা বোরন দণ্ড ব্যবহার হয়। ক্যাডমিয়াম বা বোরন দণ্ড, এই দণ্ডের কাজ, এই লাঠির কাজ কি, দণ্ডের কাজ বিক্রিয়ার অধিক নিউট্রন শোষণ করে বিক্রিয়ার গতি মন্থর বা ধীর করা। ওকে, তাহলে বিক্রিয়ার গতি মন্থর করে কোনটি, বা মন্থরক হিসাবে ব্যবহার হয় কোনটি? তাহলে মন্থরক হিসাবে কোনটি ব্যবহার হয়? কোনো সংকেত টঙ্কেত পরীক্ষায় ওরকম ভাবে আসে না, ঠিক আছে? কোনো সংকেত ওরকম ভাবে পরীক্ষায় আসে না। এখন আসেন আমরা আর একটা শক্তি পড়ব, চুম্বক শক্তি। চুম্বক কি করে তাহলে আমরা একটু দেখি। চুম্বক বানান নিয়ে টেনশন করেন না, আর বানান নিয়ে বেশি সমস্যা হলে ম্যাগনেট লেখেন, ঠিক আছে? চুম্বক তাহলে এক প্রকার শক্তি যার প্রভাবে কোনো জড় বস্তুর আকর্ষণ বিকর্ষণ ও দিক নির্দেশক ধর্ম লাভ করে। তো এইটার সাথেই আপনি চুম্বকের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যগুলো আপনি জেনে ফেললেন। চুম্বক এক প্রকার, তাহলে কি চুম্বকের বৈশিষ্ট্য যদি জিজ্ঞেস করে, চুম্বক এক প্রকার কি বলবো, শক্তি। তাহলে কোন বস্তুর আকর্ষণ বিকর্ষণ, তাহলে কার এটা আকর্ষণ বিকর্ষণ, চুম্বক। আর দিক নির্দেশক ধর্ম লাভ করে, তাহলে দিক নির্দেশক ধর্ম। তাহলে এখানে তিনটা হচ্ছে চুম্বকের বৈশিষ্ট্য, তিনটা চুম্বকের বৈশিষ্ট্য আমরা মনে রাখবো। এখন চলেন আমরা চুম্বকের প্রকারগুলো একটু ভালোভাবে বোঝার চেষ্টা করি, চুম্বক কত প্রকার ও কি কি।
আরেকটা বানান লিখে ফেললাম, হ্যাঁ, এটা আপনাদের জন্য সুবিধা হবে। তো চুম্বক দুই ধরনের, একটা হচ্ছে প্রাকৃতিক চুম্বক, প্রাকৃতিক চুম্বক, আর একটা কৃত্রিম চুম্বক। প্রাকৃতিক চুম্বকের সবচেয়ে বড় উৎস হচ্ছে পৃথিবী। আমরা যারা সায়েন্সে পড়েছি তারা হয়তো বা এটা প্রমাণও করেছেন যে প্রাকৃতিক চুম্বক, পৃথিবী একটা প্রাকৃতিক চুম্বক বা পৃথিবী একটি চুম্বক, এর ব্যাখ্যা করুন। তো এটা বিসিএস রিটেনেও অনেকবার আসা কোশ্চেন। তো এমনিতে প্রিলিতেও আপনারা যে কোনো পরীক্ষায় প্রাকৃতিক চুম্বক কোনটি, পৃথিবী। তো প্রাকৃতিক চুম্বক কিন্তু একটা বৈশিষ্ট্য আছে, বৈশিষ্ট্য হচ্ছে দুর্বল, দুর্বল মানের, হ্যাঁ, দুর্বল মানের, দুর্বল মানের। কৃত্রিমটা কি? কৃত্রিমটা হচ্ছে ল্যাবরেটরিতে এই দুর্বল উপাদানগুলো মিশাইয়া তৈরি করা হয়, এটা হয় শক্তিশালী, কৃত্রিম উপায়ে তৈরি করা হয়। তো এই কৃত্রিম চুম্বক আবার দুই ধরনের, হ্যাঁ, কৃত্রিম চুম্বক দুই ধরনের, একটা হচ্ছে অস্থায়ী চুম্বক, অস্থায়ী চুম্বক, আর একটা স্থায়ী চুম্বক। অস্থায়ী চুম্বক আর একটা স্থায়ী চুম্বক, অস্থায়ী চুম্বক, স্থায়ী চুম্বক। তো অস্থায়ী চুম্বক কোনগুলা? অস্থায়ী চুম্বক উপকরণ, উপকরণ যেমন কাঁচা লোহা, কাঁচা লোহা। কাঁচা লোহার ব্যবহার কোথায়? অস্থায়ী চুম্বক উপকরণ কাঁচা লোহা, ব্যবহার হচ্ছে মোটর, মোটর, বৈদ্যুতিক মোটর, ফ্যান, ঘন্টা, বৈদ্যুতিক ঘন্টা, কলিং বেল, কলিং বেল, ট্রান্সফরমার, ট্রান্সফরমার ইত্যাদি। এখান থেকে একটা কোশ্চেন, গুরুত্বপূর্ণ কোশ্চেন অনেক সময় আসে, যে ফ্যানে কাঁচা লোহা বা অস্থায়ী চুম্বক উপকরণ ব্যবহার করার কারণ কি? তাহলে ব্যবহার তো করলাম, ব্যবহারের কারণ, ব্যবহারের কারণ, ব্যবহারের কারণ হচ্ছে অস্থায়ী চুম্বক উপকরণ খুব দ্রুত চুম্বকে রূপান্তর হয়। আবার পূর্বের অবস্থায় ফিরে আসে। তার মানে কাঁচা লোহা ছিল, বিদ্যুতের সুইচটা চাপ দেওয়ার সাথে সাথে ফ্যান ঘুরবে, আবার সুইচ বন্ধ করার সাথে সাথে দেখবেন ফ্যান ধীরে ধীরে থেমে যাবে। তার মানে এখানে যে অস্থায়ী চুম্বকটা ছিল, বিদ্যুৎ দেওয়ার সাথে সাথে, অস্থায়ী চুম্বক কোনটা? কাঁচা লোহা। যেই আপনি বিদ্যুৎটা দিলেন সঙ্গে সঙ্গে সে চুম্বকত্ব লাভ করলো এবং সে বিকর্ষণের কারণে ঘোরা শুরু করলো। আর যখনই বিদ্যুৎ সরায় দিলেন সে আবার আগের অবস্থায় আবার লোহাতে পরিণত হয়, ঘোরাটা বন্ধ হয়ে যায়। আর ঠিক এই কারণে আমরা ফ্যানে অস্থায়ী চুম্বক উপকরণ বা এই জিনিসগুলোতে, কলিং বেল, দেখবেন বিদ্যুৎ দিলেন সঙ্গে সঙ্গে কলিং বেল বাজবে, তারপরে আবার থেমে যাবে। এই হচ্ছে মূল উদ্দেশ্য। তো এখন আসেন আমরা স্থায়ী চুম্বকগুলো একটু দেখি। স্থায়ী চুম্বক কোনগুলো? এক ক্লাসে কিন্তু প্রচুর পড়ায় দিচ্ছি, হ্যাঁ। স্থায়ী চুম্বক যেমন নিওডিয়াম, আয়রন, বোরন, Ni বিচুম্বক।
এটা হচ্ছে এখন পর্যন্ত আবিষ্কৃত সবচেয়ে শক্তিশালী চুম্বক। এখন পর্যন্ত আবিষ্কৃত সবচেয়ে শক্তিশালী স্থায়ী চুম্বক। এখানে কিন্তু অনেকগুলো মিশ্রণ আছে, নিওডিয়াম আছে, নিওডিয়াম প্লাস আয়রন প্লাস বোরন, তাহলে তিনটার মিশ্রণ। এই জন্য এটাকে আমরা মিশ্র চুম্বক বা সংকর চুম্বকও বলতে পারি। সংকর চুম্বক, আমরা জানি মিশ্রণ হলে সেটা সংকর হয়ে যায়। তারপরে আরো কিছু, যেমন সিরামিক চুম্বক, এটা একটু বেশি গুরুত্বপূর্ণ। সিরামিক চুম্বক, এটা পরীক্ষায় আসে। কোথায় কোথায় ব্যবহার হয় একটু কমেন্ট করেন দেখি, কোথায় কোথায় ব্যবহার হয় সিরামিক চুম্বকটা। এ সম্পর্কে একটু লিখি। ফেরাইট যৌগ নামে পরিচিত। ফেরাইট যৌগ নামে পরিচিত, যা আয়রন অক্সাইড ও বেরিয়াম অক্সাইডের মিশ্রণে তৈরি হয়, যার পূর্ব নাম ছিল বা পূর্বে নাম ছিল ক্রোমিয়াম ড্রাই অক্সাইড। ক্রোমিয়াম ড্রাই অক্সাইড, ক্রোমিয়াম ড্রাই অক্সাইড। ওকে, ক্রোমিয়াম ড্রাই অক্সাইড, যা পূর্ব নাম ছিল ক্রোমিয়াম ড্রাই অক্সাইড। এখন কয়েকটা আপনি পেতে পারেন পরীক্ষায়, যদি বলে সিরামিক চুম্বক কোনটি, তাহলে ফেরাইট যৌগ, অথবা কি দিয়ে তৈরি, আয়রন অক্সাইড বেরিয়াম অক্সাইডের মিশ্রণ, আরেকটা কি বলবেন, ক্রোমিয়াম ডাই অক্সাইড। এই সংকেত একবার পরীক্ষায় আসা, হ্যাঁ, যে এটার ব্যবহার কোথায়, তাহলে আপনি এটা মনে রাখতে সুবিধা হবে। ব্যবহার যেমন সিডির ফিতায়, ক্যাসেট, ক্যাসেট দেখছেন কিনা আপনারা, ক্যাসেট বা সিডির ফিতায়, ফিতায় কম্পিউটার মেমোরিতে, যেমন আমাদের যে কম্পিউটারের হার্ড ড্রাইভ আছে, হার্ড ডিস্ক ড্রাইভ, হার্ড ড্রাইভ। আর একটা হচ্ছে অ্যান্টিনা, অ্যান্টিনা আমরা হয়তো বা ওই যে কিছুক্ষণ আগে বিটিভি যেমন দেখলেন, ওইরকম বিটিভি দেখার সময় দেখবেন অ্যান্টেনা ঘুরায় ঘুরায় আমরা দেখতাম যে কোন চ্যানেল ধরে, অ্যান্টেনার কোন দিকে ঘুরলে, এরকম অনেকে করছেন। কে কে করছেন বললেন একটু। তো এই অ্যান্টেনাই আমাদের মূলত, অ্যান্টেনাই মূলত কি হয়, অ্যান্টেনাই মূলত এটা ব্যবহার হয়। আরেকটা জায়গায় হয়, সেটা হচ্ছে দিক নির্দেশক যন্ত্রে, দিক নির্দেশক যন্ত্রে। এই কেমন লাগতেছে বলেন, আর যদি ভালো না লাগে তাহলে শেষ করি, অনেকক্ষণ হয়ে গেল, 1 ঘন্টা 10 মিনিট। আরো কি দরকার, আরো কি দরকার কি না একটু জানাইন, দরকার না হলে কষ্ট করে লাভ কি বলেন। এখন আমরা দেখব স্থায়ী চুম্বক উপকরণ বা পদার্থ, চুম্বক পদার্থ। এখানে একটা টিক্স আছে, চুম্বক পদার্থ, এগুলো মনে রাখবেন। চুম্বক পদার্থ 3 ধরনের, 3
ধরনের। কি কি? চুম্বক পদার্থ 3 ধরনের। এক, ডায়া চুম্বক পদার্থ, প্যারাচুম্বক পদার্থ, আরেকটা ফেরোচুম্বক পদার্থ। তো এই হচ্ছে 3টা। হ্যাঁ, এই 3টা কিভাবে মনে রাখবেন, কোনটা ডায়াচুম্বক পদার্থ, কোনটি ফেরোচুম্বক পদার্থ, একটু ট্রাই করতে পারেন আপনারা যে কোনটি ডায়া চুম্বক পদার্থ, কোনটি ফেরোচুম্বক পদার্থ। তো তাহলে আমরা এগুলো মনে রাখবো। কিভাবে মনে রাখবো? এই প্যারাটা আগে ধরি। হ্যাঁ, প্যারা, এ মনে হয় প্যারা দিচ্ছে। প্যারা চুম্বক পদার্থ যেমন প্যারা, পিটি প্লাটিনাম, পিটি প্লাটিনাম, আর এল অ্যালুমিনিয়াম। এই দুটো মনে রাখবেন এইখানে, আর পড়ার দরকার নেই, এই দুইটাই পড়বেন এখানে। ঠিক আছে, যেভাবে লেখাইছি অতীতে ঘটে যাওয়া পরীক্ষায় ঠিক এইভাবেই পরীক্ষায় কোশ্চেন হয়েছে। তাহলে প্যারাচুম্বক পদার্থ, প্যারা দেয় প্লাটিনাম অ্যালুমিনিয়াম। ঠিক আছে, এখন ডায়াচুম্বক পদার্থ সবার শেষে লিখব। ফেরো, ফেরো 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 চুম্বক মনে রাখবেন এরকম যে আইকন, আইকন। আইকনটা কি হবে? আইকন, আ দিয়ে একটু ভেঙে লিখি, আ দিয়ে আয়রন, আ দিয়ে আয়রন বা লোহা, আ দিয়ে আয়রন বা লোহা, ই দিয়ে ইস্পাত, ক দিয়ে কোবাল্ট, ন দিয়ে নিকেল। নিকেল দিয়ে প্রথম স্থায়ী চুম্বক তৈরি হয়, নিকেল। তো এভাবে মনে রাখবেন যে ফেরো আইকন, ফেরো আইকন। ঠিক আছে, ফেরো আইকন, ফেরো আইকন, এভাবে মনে রাখবেন, ফেরো আইকন। তাহলে মনে থাকবে এই কয়েকটা মনে রাখলেই হবে, চারটা মনে রাখবেন, আয়রন, ইস্পাত, কোবাল্ট, নিকেল। এখন আসেন যেটা ডায়া, ডায়াটা আমরা লিখি নাই, ওটা শেষে লিখতেছি। তো ডায়া চুম্বক পদার্থ এক লাইনে মনে রাখবেন এভাবে যে এ বি এইচ পাতা, এবিএইচ পাতা। তো এবিএইচ পাতা ডায়া মনে মনে থাকবে আশা করি। তাহলে এটা হচ্ছে আইকন, প্যারা প্ল্যাটিনাম অ্যালুমিনিয়াম, ডায়া এবিএইচ পাতা, এভাবে মনে রাখবেন। ঠিক আছে, এই টেকনিক বহু জায়গায় বহুভাবে দেখবেন, কিন্তু আমি মনে হয় প্রথম এভাবে পড়িয়েছি। এ, এ দিয়ে হচ্ছে অ্যান্টিমনি, অ্যান্টিমনি। বি দিয়ে বিষ মাত, এইচ দিয়ে হাইড্রোজেন, পা দিয়ে পানি, কয়েকবার দেখবেন আসছে, আর তা দিয়ে তামা, তা দিয়ে তামা। তো এরকম ভাবে আপনারা মনে রাখতে পারেন। আবার এই ডায়াচুম্বক পদার্থের মধ্যে যেহেতু ওই যে আপনি হাইড্রোজেন পড়ছেন, অক্সিজেন সব এখানে পাবেন। পাশাপাশি আরেকটা জিনিস মনে রাখবেন, যদি বলে বায়ু কোন ধরনের চুম্বক উপকরণ, তাহলে বায়ুটাও এর মধ্যে চলে আসবে। কয়েকবার পরীক্ষায় আসা, যেমন পানির অণু কোন ধরনের চুম্বক উপকরণ বা পদার্থ, কোন ধরনের চুম্বক পদার্থ বা উপকরণ। হ্যাঁ, একদিনে একটু বেশি হয়ে যাচ্ছে, এটা ঠিক। আমরা আর কয়েক মিনিটের মধ্যে ইনশাল্লাহ গোছায় ফেলবো। তো চলেন সাম আপ করি, আজকে আমরা কি কি পড়েছি। এটা এটা করলে, সাম আপ করলে যেটা আমাদের সুবিধা হবে, আমরা যা যা পড়লাম এটা যদি এই কয়েক মিনিটে সাম আপ করতে পারি, তাহলে আমাদের
মেমোরিতে এটা স্টোর করতে সুবিধা হবে, মেমোরিতে স্টোর করতে সুবিধা হবে যে কি কি পড়লাম। তো চলেন আমাদের পড়াশোনা কি কি ছিল একটু কমেন্ট করেন দেখি, দেখি কমেন্ট করেন তো কে কি মনে রাখতে পারছেন যে আমাদের প্রথম থেকে শেষ পর্যন্ত কি কি পড়া ছিল। তো চলেন আজকের ক্লাস এক লাইনে দেখি একটু জিস্ট পয়েন্টগুলা, জিস্ট কি পয়েন্ট। শক্তির উপরে, তাই না? তাহলে আমরা জিস্টগুলো একটু দেখি। এখন আর প্যারা নেওয়ার দরকার নেই, ব্রেনে প্রেশার দেওয়ার দরকার নেই, ঠিক আছে? আমি যা প্রেশার দিছি এটা এমনি নর্মালি 4 ঘন্টার ক্লাসের সমান। তার মানে এখন যদি আমরা দেখি 1 ঘন্টা 20 মিনিটে যেটা পড়েছি, মোটামুটি আমি এটা 4 ঘন্টা পর্যন্ত এই এই লেকচারটাই দিই, 4 ঘন্টা। তার মানে 4 ঘন্টার পড়া আমরা 1 ঘন্টা 20 মিনিটে পড়ে ফেলছি। যেহেতু লাইভ ক্লাস, সবার কমেন্ট বা কথা বলা দেখার সময় থাকে না, আপনারা কমেন্ট করেন পরে আনসার দিব। তো এইটার সময় লাগে না বলেই আমাদের একটু ফাস্টে যাওয়া যায়। এতে আপনাদের একটা সুবিধা হলো 4 ঘন্টার পড়া, আর আপনারা যদি নিজেরা পড়তেন, নিজেরা একা একা, আশা করি 1 সপ্তাহে আপনি এতগুলো পড়া একসাথে কাভার করতে পারতেন না, উল্টা সময় আরও বেশি লাগতো, অথবা আপনি এমন একটা পড়াশোনা করতেন যেটা থেকে কোশ্চেন হতো না। তো আমি সবগুলো গুরুত্বপূর্ণ টপিকগুলো নিয়ে কথা বলেছি আজকে। তো জিস্ট পয়েন্ট কি পয়েন্টগুলো কি কি, আমরা প্রথমে দেখলাম শক্তি, শক্তির রূপ, শক্তির রূপ কয়টা রূপ আছে একটু বলেন দেখি, মনে আছে কিনা? শক্তি রূপান্তর রূপ, প্রথমে রূপ পড়ছিলাম, রূপ হচ্ছে 9টি, যাদের মিলছে তাদের নিজেদেরই একটা ধন্যবাদ দিয়ে দেন যে না মনে আছে, শক্তি রূপ। আর এরপরে আমরা দেখছিলাম শক্তির অবিনশ্বর নীতি, শক্তির সৃষ্টি বা বিনাশ নেই, শুধুমাত্র যেটা আছে সেটা হচ্ছে রূপান্তর, যেটা আছে শুধু রূপান্তর। এরপরে আমরা চলে গেছিলাম জীবাশ্ম জ্বালানি, আর জীবাশ্ম জ্বালানিতে আমরা পেয়েছিলাম কয়টা? জীবাশ্ম জ্বালানি কয় ধরনের? 3 ধরনের। একটা হচ্ছে প্রাকৃতিক গ্যাস, প্রাকৃতিক গ্যাস, প্রাকৃতিক গ্যাস, তারপরে কয়লা, এই দুটা বেশি গুরুত্বপূর্ণ ছিল। 3 নাম্বার পেট্রোলিয়াম জাতীয় পদার্থ আমরা বেশি পড়ি নাই, তাই না? বেশি পড়ি নাই, অর্থাৎ এটা আমাদের লাগবে না এই পয়েন্ট। তারপরে আমরা দুইটা বিক্রিয়া দেখেছিলাম, একটা বিক্রিয়া, তো বিক্রিয়াটা পরে দেখি। তার আগে আমরা এখানে বায়োগ্যাসটা দেখলাম, বায়োগ্যাস, বায়োগ্যাস যে একটা নবায়নযোগ্য জ্বালানি সেটা দেখলাম, বায়োগ্যাসের উপকরণ নবায়নযোগ্য জ্বালানি, জ্বালানি। তারপরে বিক্রিয়া, বিক্রিয়া ছিল দুইটা, ফিশন ও ফিউশন, কোথায় কোনটা ব্যবহার হয় এইগুলো সাথে আমাদের যে পারমাণবিক বিদ্যুৎ, এই বিদ্যুৎটাও আমরা দেখেছিলাম, পারমাণবিক বিদ্যুৎ রূপপুরে, এইটাতে জ্বালানি হিসাবে কি ব্যবহার হয়, প্লাস তাপ পরিবাহক হিসাবে, মডারেটর বা সঞ্চালক হিসাবে, এবং বিক্রিয়া মন্থরক হিসাবে কোনটি ব্যবহার হয়, এই কোশ্চেনগুলো ছিল। বিদ্যুৎ চুল্লি, চুল্লি, চুল্লির 4টা কাজ। এরপরে আমরা এসে সরাসরি চলে গেলাম চুম্বকে। চুম্বক 2 ধরনের আমরা দেখেছিলাম, প্রাকৃতিক, কৃত্রিম, এই দুইটা এবং চুম্বক উপকরণগুলো আমরা দেখেছিলাম। এটাই হচ্ছে আজকের আমাদের মূল আলোচ্য বিষয়। এখন দেখেন সবগুলো শক্তি একসাথে, আপনি সবগুলো শক্তি পড়ে ফেললেন। অ্যাকচুয়ালি সবগুলো শক্তি কোথাও এরকমভাবে একসাথে নাই, দেখবেন বিভিন্ন জায়গায় ছড়ায় ছিটা বিভিন্ন শক্তির রূপগুলো আছে, তো একসাথে পাবেন না। যে কোনো একটা বই ধরেন, দেখবেন চুম্বক যে আরেক জায়গায় আছে, নবায়নযোগ্য জ্বালানি আরেক জায়গায়, জীবাশ্ম জ্বালানি আরেক জায়গায়, এরকমভাবে বায়োগ্যাস আরেক জায়গায়, ফিশন ফিউশন বিক্রিয়া আরেক জায়গায়, এখানে রেডিয়েশন বা তেজস্ক্রিয় বিকিরণ, অধ্যায়ু, এগুলো আলাদা আলাদা জায়গায় আপনি পাবেন। তো অ্যাকচুয়ালি সবগুলো একসাথে একটা প্যাকেজ বা কম্বিনেশনই হচ্ছে আমাদের শক্তির এই ক্লাস। কার কার কেমন লাগছে? ভালো লাগলে সবার সাথে শেয়ার করবেন। অবশ্যই ভালো কাজে আপনাদের বলতে হবে যে হ্যাঁ এটা ভালো লাগে, আর খারাপটাকে অবশ্যই খারাপ বলতে হবে। তাছাড়া দেখবেন খারাপটাই প্রমোটেড হয়ে এমনভাবে ছড়াবে যে ভালো কাজের অস্তিত্ব আপনি আর কখনো বা সামনে দেখবেন না।
ঠিক আছে, এই জন্য ভালোগুলোকে আপনারা একটু প্রমোট করার চেষ্টা করবেন, বলার চেষ্টা করবেন, খারাপগুলোও বলবেন যে এটা খারাপ। ঠিক আছে, এটা হচ্ছে ইমানের একটা অঙ্গ, মানে বা অংশ, যে ভালোকে ভালো এবং মন্দকে মন্দ বলার সক্ষমতাটা থাকতে হবে। তো আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভরাত্রি।